হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো আজকে আমরা করব বহুপদী সংখ্যামালার ক্লাস নাম্বার 2। তো যারা আগের ক্লাসটা দেখোনি অবশ্যই আগের ক্লাসটা দেখে আসবেন, নাহলে বুঝতে পারবে না। তো বহুপদী সংখ্যামালা ছিল কেমন, আমরা কিভাবে লিখতাম, এফ অফ এক্স ইজ ইকুয়ালস টু এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস 2। এটা হচ্ছে কি একটা বহুপদী সংখ্যামালা, আমরা এইভাবে লিখি আর কি, মানে আমরা আগের ক্লাসে যেটা পড়েছি। তো আমরা এইভাবে লিখতে পারি যে শুধু এক্স দিয়ে লিখবো না, আরও অনেক কিছু দিয়ে লেখা যায়, ওয়াই দিয়ে লেখা যায়, জেড দিয়ে লেখা যায়। তো এফ অফ ওয়াই ইজ ইকালস টু কী হবে, ওয়াই স্কোয়ার প্লাস 3y প্লাস 4। এটা একটা বহুপদী সংখ্যামালা। তো আমরা এইভাবে লিখি, এটা আমরা আগের ক্লাসে শিখেছিলাম। এইগুলোকে বহুপদী সংখ্যামালা বলে, অ্যালজেব্রিক এক্সপ্রেশন। ঠিক আছে, এগুলিকে কী বলা হয়? বীজগাণিতিক সংখ্যামালা, বহুপদী বীজগাণিতিক সংখ্যামালা। আর এই যে এটাকে তো আমরা জানি যে এটাকে কী বলা হয়, বহুপদী বীজগাণিতিক সংখ্যামালা। আর যখন আমি এই পুরোটাকে বলছি, তোমাদের এখন এটা নেই, তবুও আমি বলে দিচ্ছি, এটাকে পুরোটাকে বলা হয় একটা ফাংশন। এই যে এফ অফ ওয়াই ইজ ইকালস টু এক্স ওয়াই স্কোয়ার প্লাস 3y প্লাস 4, এটাকে পুরোটাকে একটা বলা হয় ফাংশন। ঠিক আছে, তো যেটাকে বাংলাতে বলা হয় অপেক্ষক। তোমাদের বইয়ের ভাষায় বললে ওই ধরে নাও ওই একই বলবে, বহুপদী সংখ্যামালা। ঠিক আছে, তো আজকে আমরা বহুপদী সংখ্যামালার মান নির্ণয় করব। ঠিক আছে, তো অবশ্যই আমি মানগুলো বলে দেব। তো সেই মানের উপরে ভিত্তি করেই তোমরা মানগুলো আজকে আমরা বার করব। তো ধরো এই যে এই সমীকরণটাই আমরা নিই। তো এফ অফ ওয়াই ইজ ইকালস টু ওয়াই স্কোয়ার, ওয়াই স্কোয়ার প্লাস 3y প্লাস 4। ঠিক আছে, তো এটা যদি নিই, তো আমি যদি বলি যে ওয়াই ইজ ইকালস টু 1, ওয়াইয়ের ভ্যালু 1 পুট করে ওয়াইয়ের মান 1 বসিয়ে মান বার করো, তাহলে আমি কি করব, এফ অফ ওয়াইয়ের জায়গায় কি লিখবো, 1, তাই তো। ইজ ইকালস টু 1 স্কোয়ার প্লাস 3 ইন্টু 1 প্লাস 4। এই হয়ে গেল মান নির্ণয়। তো আমরা এইভাবে মান নির্ণয় করি। ঠিক আছে, বুঝতে পেরেছ? এবার আমরা শিখব বহুপদী সংখ্যামালার শূন্য। জিনিসটা খুবই ভালোভাবে বুঝবে। ঠিক আছে, তো আমি একটা বহুপদী সংখ্যামালা নিলাম। ঠিক আছে, একটা ফাংশন নিলাম, পি অফ এক্স ইজ ইকালস টু 8x স্কোয়ার প্লাস 4x মাইনাস 12 নিলাম। তো আমি বললাম যে ধরো এক্স ইজ ইকালস টু 1-এ এর মানটা বার করো। তাহলে কী করছো, তাহলে পি অফ 1 দিয়ে দিলাম। তাহলে এক্সের জায়গায় আমরা 1 বসাবো, 1 প্লাস 4 ইন্টু 1 মাইনাস 12। দেখো, তাহলে পি অফ 1 ইজ ইকালস টু 0। তাহলে এক্স ইজ ইকালস টু 1-এ এই বহুপদী সংখ্যামালা 0 হয়ে গেল, তাই তো। তাহলে এইটাকে আমরা এই এক্স ইজ ইকালস টু 1, অর্থাৎ এই একটাকেই আমরা বলবো বহুপদী সংখ্যামালার শূন্য, অর্থাৎ এই বহুপদী সংখ্যামালার শূন্য। দেখো, জিনিসটা ভালো করে বোঝার চেষ্টা করো। আমি এটাকে 0 করতে চাই, ধরো আমি এটাকে 0 করব। ঠিক আছে, তো কতর জন্য, কোন ভ্যালুর জন্য এটা 0 হবে? ঠিক আছে, যে ভ্যালুর জন্য এইটা 0 হবে, অর্থাৎ পি অফ এক্স, এই পি অফ এক্স ইজ ইকালস টু 0 হবে যে ভ্যালুর জন্য, এক্সের যে ভ্যালুর জন্য এটা 0 হবে, সেটাকে আমরা বলবো এই বহুপদী সংখ্যামালার শূন্য। ঠিক আছে, তো আমি এভাবে লিখছি, দেখো বুঝতে পারো কি, যে মনে করো যে কোনো একটা
বহুপদী সংখ্যামালা আছে, ঠিক আছে। তো ধরো মনে করো একটা বহুপদী সংখ্যামালা আছে, তো ধরো সি, ধরো তার তার শূন্য হচ্ছে কি, বহুপদী সংখ্যামালার শূন্য হচ্ছে কি সি, সাপোজ আমি ধরলাম সি। আমরা আগেই পড়েছি যে যখন এটা শূন্য মানে এই যে সংখ্যাগুলো হচ্ছে এগুলোকে আমরা কি ABCD লিখি, ABCD এইসব দিয়ে লিখি। তো সাপোজ ধরলাম সি, ধরলাম যে একটা বহুপদী সংখ্যামালার শূন্য কত হলো সি। তো সিকে যদি সিকে বহুপদী সংখ্যামালার শূন্য বলবো তখন যখন f of c is equals to 0 হবে। অর্থাৎ এই সিটাকে আমরা কি বলবো, একটা ফাংশানের বা একটা বহুপদী সংখ্যামালা শূন্য বলবো কখন বলবো, যখন f of c is equals to 0, অর্থাৎ c এর মানের জন্য সে ওই ফাংশানটা বা ওই বহুপদী সংখ্যামালা শূন্য হয়ে যাবে। অর্থাৎ দেখো ভালো করে দেখো যে এই এক্সের মানের জন্য আমি এক্সটা যদি 1 বসিয়েছি বলেই, এটা অন্য কিছু বসালে কিন্তু আমি যদি x সমান 2 বসাই, তাহলে দেখো এখানে x সমান যদি 2 বসাই তাহলে কিন্তু শূন্য হচ্ছে না। এই যে 8x² অর্থাৎ 8 ইন্টু 4 2 দুগুণে 4 প্লাস 4 ইন্টু 2 মাইনাস 12, ঠিক আছে। কত হচ্ছে 32 মাইনাস 8 মাইনাস 12, তাহলে কত হচ্ছে 32 প্লাস 8 মাইনাস 12, তাহলে কত হচ্ছে 8 4 32 36, সরি 4, তাহলে 28, এটা হচ্ছে। তাহলে এটা কি 0 হচ্ছে? 0 হচ্ছে না। তাহলে এক্সের অন্য কোনো মানের জন্য কিন্তু 0 হচ্ছে না, এক্স ইজ ইকালস টু 1 বসিয়েছি বলে এটা 0 হচ্ছে। অর্থাৎ এক্সের যে মানের জন্য এটা 0 হচ্ছে সেই মানটাকেই আমরা বলবো কি এই ফাংশানে এই বহুপদী সংখ্যামালার শূন্য। তাহলে এখানে একটা কি 1 হলো এই 8x² প্লাস 4x মাইনাস 12 বহুপদী সংখ্যামালার শূন্য। তাহলে বহুপদী সংখ্যামালার শূন্য জিনিসটা বুঝতে পারলে যে ভ্যালুর জন্য, যে মানের জন্য এই বহুপদী সংখ্যামালাটা শূন্য হবে সেই মানটাকে ওই বহুপদী সংখ্যামালার শূন্য বলবো। ঠিক আছে, ঠিক আছে, ক্লিয়ার? যদি না বুঝতে পারো তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করবে যে স্যার বুঝতে পারেনি, আমি আবার বুঝিয়ে দেব। আচ্ছা, এবার আসি ধ্রুবক বহুপদী সংখ্যামালা। ঠিক আছে, তো আমি বলেছিলাম যে আগের ক্লাসে 1 2 3 মাইনাস 8 5 যত যেগুলো বাস্তব সংখ্যা আছে এরা সবই ধ্রুবক বহুপদী সংখ্যামালা। ঠিক আছে, তো আমি যদি এই যে 2 একটা ধ্রুবক বহুপদী সংখ্যা, ঠিক আছে, তো আমি যদি বলি যে এই 2 মানে 2 অর্থাৎ এই ধ্রুবক বহুপদী সংখ্যামালা 2 ধ্রুবক বহুপদী সংখ্যামালার শূন্য কত, তাহলে 2 বহুপদী ধ্রুবক বহুপদী, এগুলো কিন্তু ধ্রুবক বহুপদী সংখ্যামালার সংখ্যামালা নয়, সংখ্যার শূন্য কত দেখো এই ধ্রুবক বহুপদী সংখ্যামালার শূন্য নেই। তাহলে কি কেন নেই আমি সেটা বলছি। ধ্রুবক বহুপদী সংখ্যার শূন্য নেই।
এটা মনে রাখবে। এই যতগুলো ধ্রুবক বহুপদী সংখ্যামালা আছে প্রত্যেকটা ধ্রুবক বহুপদী সংখ্যার শূন্য নেই। কেন নেই? সাপোজ আমি যদি এই যে 2টাকে নিয়েছি, এই 2 আমি 2 দিয়ে উদাহরণটা দিচ্ছি। 2কে আমরা লিখতে পারি 2 × 1, ঠিক আছে? তাহলে আমরা জানি কোনো কিছুর পাওয়ার 0 মানে সেটা হচ্ছে 1। তাহলে এক্সের পাওয়ার যদি 0 হয় তাহলে পাওয়ার বা ঘাত, এক্সের ঘাত যদি 0 হয় তাহলে সেটা হচ্ছে 1। তাহলে এটাকে আমি লিখতে পারি একের জায়গায় আমি এটাকে লিখতে পারি যে x⁴, ঠিক আছে? তো এক্সের তাহলে আমার কি চলে এলো, বহুপদী চলে এলো। যখন এটা এক্স আছে তখন এটা কি চলে এলো, বহুপদী চলে এলো, এক্স যখন নিয়ে আসলাম, ঠিক আছে? তো এবারে দেখো আমার মেন হচ্ছে কি, তাহলে শূন্য আনতে হবে। তাহলে আমার আগে বহুপদী সংখ্যামালা শূন্য কি শিখেছি আমরা, যে মানের জন্য, এক্সের যে ভ্যালুর জন্য পুরো সংখ্যামালার মানটা শূন্য হবে, তাকে ওই বহুপদী সংখ্যামালার শূন্য বলবো আমরা, ঠিক আছে? ওই মানটাকে। তাহলে যে মানের জন্য বহুপদী সংখ্যামালার মান শূন্য হবে ওই মানটাকে আমরা বহুপদী সংখ্যামালার শূন্য বলবো। তাহলে দেখো এক্সের জায়গায় যদি আমরা কোনো কিছু লিখি, ঠিক আছে? এক্সের জায়গায় যদি 0 লিখি তাহলে 0⁴ এর কোনো মানে হয় না। তাহলে এটা আমরা লিখতে পারবো না। তাহলে আমরা কি লিখতে পারবো, এক্সের জায়গায় 1 লিখতে পারবো, 2 লিখতে পারবো, ঠিক আছে? আচ্ছা দেখো তো 1 2 3 4 যা খুশি এক্সের জায়গায় যত কিছু তোমার মনে আসে তুমি সেটা লিখে দেখো তো। এখানে কি 0 আসছে? যদি আমি এক্সের জায়গায় 2 বসাই তাহলে 2⁴ মানে কত হচ্ছে 1, ঠিক আছে? তাহলে কত হচ্ছে 2⁴, আবার সেই 1। এখানে যদি আমি 3 বসাই তাহলে 3-এর পাওয়ার 0, 5 বসাই 5-এর পাওয়ার 0 মানে 1। কোনো কিছু পাওয়ার 0 মানে 1 আমরা লগে পড়েছি, লগ বলছি, সরি আমরা সূচকের চ্যাপ্টারে পড়েছি। তো তাহলে কোনো কিছু মানের জন্য এটা 0 হচ্ছে কি? এখানে তো 0 আনতে হবে। এখানে যদি 0 হয় তাহলে আমরা এটাকে 0 বলতে পারবো, কিন্তু এখানে তো 0টা কখনোই আসবে না। কোনো মানের জন্য এখানে 0 আসবে না। এক্সের যা ভ্যালু দাও না কেন 0 তো আমরা লিখতে পারবো না, কোনো মিনিং হয় না। এই 0⁴ মিনিং হয় না, এই যে আমি দেখালাম, ঠিক আছে? তার জন্য আমরা এক্সের ভ্যালু 0 নিতে পারবো, বাদবাকি যা বসাবো এক্সের কোনো মানের জন্য 0 আসবে না। তাই এখানে যেহেতু শূন্য আসছে না তার জন্য এই ধ্রুবক বহুপদী সংখ্যামালার কোনো শূন্য নেই। তাহলে ধ্রুবক বহুপদী সংখ্যামালার শূন্য নেই কেন, বুঝতে পারলে? আমরা ভালো করে আমরা পড়েছি। তাহলে বহুপদী সংখ্যামালার শূন্য কাকে বলে বা জিনিসটা কি? বহুপদী সংখ্যামালার শূন্য হচ্ছে যেটা হচ্ছে কি, যে মানের জন্য এই সংখ্যামালার মানটা, এই বহুপদী সংখ্যামালার মানটা শূন্য হবে, যে মানের জন্য, এক্সের যে মানের জন্য, এখানে ওয়াই থাকতে পারতো, জেড থাকতে পারতো, তো যে মানের জন্য, এক্সের যে মানের জন্য আমি যদি এখানে ওয়াই লিখতাম তাহলে হতো ওয়াইয়ের যে মানের জন্য, ঠিক আছে? এই সংখ্যামালাটা শূন্য হয়ে গেল, এই সংখ্যামালার মানটা শূন্য হয়ে গেল, সেই মানটাকে এই বহুপদী সংখ্যামালার শূন্য বলবো আমরা, ঠিক আছে? তাহলে যেহেতু আমরা এখানে শূন্য হয়নি তার জন্য এক্সের কোনো ভ্যালুর জন্য শূন্য হয়নি, তার জন্য বহুপদী সংখ্যামালার কোনো শূন্য নেই। আচ্ছা, তোমাদের আরেকটা জিনিস বলা হয়নি, যেটা হলো দেখো যে এই যে p(x) অর্থাৎ এইটা যেটা আমি 0 বার করলাম, এর মান 1 বসিয়ে, ঠিক আছে? তো এটা যে p(x) অর্থাৎ এর মানটা যে 0 এলো, তাই তো? তাহলে p(x) 0 হলো, এক্সের একের জন্য, এই যে এক্স একের ভ্যালুর জন্য এটা 0 এলো। তাহলে আমি এটাকে লিখতে পারি এইভাবে যে এটাকে যদি আমরা লিখলাম যে p(x) = 0, এটা কি জানো? এটা হলো একটা সমীকরণ। আচ্ছা, সমীকরণ আর সংখ্যামালা এই দুটো জিনিসের মধ্যে পার্থক্য আছে। সমীকরণ জিনিসটা তোমরা কোয়াড্রেটিক ইকুয়েশনে পড়বে, ঠিক আছে? সমীকরণ জিনিসটা কি আর সংখ্যামালা জিনিসটা কি আমি বলছি, দেখো। সমীকরণ হচ্ছে কি না, ধরো এটা লেখা আছে x² + 2x + 1 = 0, এটা একটা সমীকরণ, ইকুয়েশন, ঠিক আছে? আর যদি আমি বলি যে f(x) = x² + 2x + 1, তাহলে এটা হচ্ছে কি, এটা হচ্ছে
ফাংশন, অপেক্ষক বা বহুপদী সংখ্যামালা। ঠিক আছে, তাহলে এটা কি হয়ে গেল? সংখ্যামালা। তাহলে কি হয়ে গেল? বহুপদী সংখ্যামালা। সংখ্যামালা। ঠিক আছে, তাহলে ইকুয়েশন আর সংখ্যামালার মধ্যে কনসেপ্ট ক্লিয়ার। তাহলে আমি যে ওখানে বার করেছিলাম যে পি অফ এক্স ইজ ইকালস টু 0, ঠিক আছে, তো কী ছিল ওটা? 8x² প্লাস 4x মাইনাস 12 ইজ ইকালস টু 0। এটা হয়ে গেল একটা, যেহেতু পি অফ এক্সের মান, পি অফ এক্স সমান আমি ওটা লিখেছিলাম, তাহলে এটার মান হয়ে গেল 0। তাহলে এটা একটা ইকুয়েশন হয়ে গেল, সমীকরণ হয়ে গেল, সমীকরণ। তোমাদের বইতে দেখবে কিছু পয়েন্ট দেওয়া আছে, ঠিক আছে। প্রথমে কিছু উদাহরণ দেওয়া আছে, তারপরে এই বহুপদী সংখ্যামালা সম্পর্কে কিছু পয়েন্ট লেখা আছে। তো আমি আগে পয়েন্টগুলো লিখে পয়েন্টগুলো উদাহরণ দিয়ে বুঝিয়ে দিচ্ছি, ঠিক আছে। তো 1 নম্বরের পয়েন্ট কী ছিল? যে একটি বহুপদী সংখ্যামালার শূন্য সর্বদা শূন্য না হতেও পারে বা নাও হতে পারে। এটার মানে কি? দেখো, এটা একটা বহুপদী সংখ্যামালা, ঠিক আছে। এটা একটা বহুপদী সংখ্যামালা, x² - 5 দিলাম, ঠিক আছে। তো এটা একটা বহুপদী সংখ্যামালা। তো এই বহুপদী সংখ্যামালার শূন্য কী হবে? দেখো, একটা জিনিস তোমাদের বলে দিই। ধরো, এটা বোঝার আগে আমি তোমার একটা জিনিস বলি, যে বললাম যে এক্সের সঙ্গে এটা পাঁচের সঙ্গে কত যোগ করলে শূন্য হবে, ঠিক আছে। 5-এর সঙ্গে কত যোগ করলে সেটা শূন্য হবে। তাহলে আমরা এটা লিখতে পারি 5 + x = 0। 5-এর সঙ্গে কত যোগ করলে, এক্সটাকে আমি কী ধরলাম? কত। তাহলে এক্সটা কি? কত, আমি জানি না। তাহলে 5-এর সঙ্গে কত যোগ করলে এটা শূন্য হবে। আমি জাস্ট বোঝানোর জন্য নিলাম আর কি এটা। তবুও আমি বলছি যে যদি আমরা এটাকে লিখি যে 5-এর সঙ্গে -5 যোগ করলে শূন্য হবে, এটা বলতে পারি তো। 5-এর সঙ্গে -5 যোগ করলে এটা শূন্য হবে। তো দেখো, বহুপদী সংখ্যামালার শূন্য আমরা কিভাবে বার করব, ঠিক আছে। আমরা যেমন আগেরটায় আমি ডাইরেক্ট প্রথমেই আমি 1 দিয়ে প্রমাণ করে দিয়েছিলাম যে হ্যাঁ 1 বসালে হয়ে যাচ্ছে। আমি জেনে বুঝে ওটা উদাহরণটা নিয়েছিলাম, কিন্তু বইতে যখন আমরা করব তখন তো আমরা জানতে পারবো না যে এইটা বসালে শিওর হয়ে যাবে, এরকম তো আমরা জানতে পারবো না। আমাদেরকে বার করতে হবে, বহুপদী সংখ্যামালার শূন্য বার করতে হবে আমাদের। তো দেখো, আমি যদি বলি যে x² - 5 মানে এই সংখ্যামালার শূন্য কত, ঠিক আছে, শূন্য কত, অর্থাৎ x² - 5 = 0 যদি আমরা বসাই, তাহলে x এর মান পাবো। তাহলে x এর মান দেখো, ভালোভাবে দেখো তাহলে কি হচ্ছে ব্যাপারটা। x এর মান পেয়ে যাচ্ছি, দেখো x এর মান পাবো +-5, ঠিক আছে। তো এটা আমরা শূন্যটা তাহলে কীভাবে, তাহলে x এর জায়গায় আমি যদি +5 বসাই, দেখো এবার আমি ধরো এইটা জানি না, ঠিক আছে। তাহলে আমি এইটা জানি না, ঠিক আছে। তাহলে আমি শূন্য কীভাবে বার করছি দেখো। তাহলে আমি x² - 5, এটা আমার ধরো এটা ছিল বহুপদী সংখ্যামালা। তো আমি যদি এখানে লিখি, তো এখানে x এর জায়গায় যদি কত বসাবো? 5। যদি 5 বসাই তাহলে কি হচ্ছে? সরি, এটা √5 হবে, √5। সরি, আমি তোমাদেরকে তাড়াতাড়ি বলতে গিয়ে একটু বলে, এটা √5 হবে, যেহেতু আমরা x² আছে। তো যেহেতু আমরা পাওয়ারটাকে সূচকে আমরা শিখেছি যে এদিকে যদি পাওয়ার থাকে তাহলে এদিকে যখন যাবে রুট হয়ে যাবে, ঠিক আছে। 1/2 হয়ে যায় পাওয়ার যদি এরকম থাকে।
এক্স স্কোয়ার ইজিক্যালস টু, তাহলে এটা পাওয়ার, তাহলে পাওয়ার কত হচ্ছে, পাওয়ারটা হচ্ছে 2। তাহলে আমরা কি করব, উভয় পক্ষে 1/2 দিয়ে গুণ করে দিতে পারি, 1/2, তাহলে এই 2 কেটে গেল, তাহলে এক্স ইজিক্যালস টু 2^1/2, মানে এক্সের মান বার করার জন্য আর কি, ঠিক আছে। তাহলে এক্স ইজিক্যালস টু √2, যেহেতু রুট মানে কি, রুট মানে হচ্ছে 1/2, হাফটা কি কোনো কিছু পাওয়ার, মানে 1/2 মানে পাওয়ার, কোনো কিছুর পাওয়ারে যদি 1/2 থাকে তাহলে সেটা রুট বোঝায়, ঠিক আছে। যেমন √3, রুটের মধ্যে এই মাঝখানে যদি 3 লিখি তাহলে সেটা কি বোঝায়, 1/3, 1/3 কি কোনো কিছুর পাওয়ার 1/3, মানে সাপোজ যদি এক্সের পাওয়ার 1/3 হয় তাহলে এক্স সমান কী লিখবো, এইভাবে লিখবো, এক্সের পাওয়ার যদি এক্সের পাওয়ার যদি 1/3 হয় তাহলে আমরা এটাকে লিখতে পারি এক্স, তার এইখানে কিউব 3 আর কি, বুঝতে পারলে, কিউব না 3, এই যে এটা লিখলাম। তো আমরা এইভাবে লিখতে পারি। তো সরি, যেটা বলছিলাম আর কি, যে ফিরে আসে আমাদের টপিকে, তাহলে x² - 5 = 0, তাহলে x = √5, ঠিক আছে। তাহলে এইখানে এক্সের জায়গায় যদি আমি √5 বসাই তাহলে কোনো কিছুর মানে যে এখানে যদি √5 বসাই তাহলে কি হচ্ছে 5, তাহলে রুট মানে কি 1/2, তাহলে 1/2 × 2, তাহলে 2 কেটে যাবে, -5, তাহলে 5 × 5 = 0। আবার যদি মাইনাস রুট বসাই, ঠিক আছে, তাহলে দেখো আবার যদি -√5 বসাই তাহলে x² - 5, ঠিক আছে, তাহলে -√5 বসাচ্ছি আমরা, ঠিক আছে, -5, তাহলে দেখো মাইনাস ইন্টু মাইনাস, দুটো মাইনাস গুণ হলে কি হয়, প্লাস হয়ে যায়, জানো তো, দুটো মাইনাস গুণ হলে প্লাস হয়ে যায়। তাহলে এখানে স্কোয়ার মানে কি, কোনো কিছুর স্কোয়ার মানে দুবার গুণ, তাহলে মাইনাসের দুবার গুণ হলে কী হবে, প্লাস হয়ে যাবে। আর 5 √5 × √5, কোনো কিছুর মানে এটা যদি দুবার গুণ করি তাহলে কী হবে, 5 হয়ে যাবে। কারণ দেখো আমরা সূচকে যা পড়েছি কি, ধরো এটা √5 × √5 স্কোয়ার আছে √5, তাহলে দুবার গুণ হবে। তো তাহলে দেখো কীভাবে 5 হচ্ছে, দেখো তাহলে 5-এর পাওয়ার 1/2 ইন্টু 5-এর পাওয়ার 1/2। এবার আমরা কি বলেছি, যে গুণের সময় কোনো কিছু পাওয়ার যদি সেম নিচের এগুলো যদি সেম থাকে, ঠিক আছে, তাহলে আমার পাওয়ারগুলো গুণের সময় কী হয়, পাওয়ারগুলো যোগ হবে, ঠিক আছে। তাহলে 5-এর পাওয়ার 1/2 + 1/2, তাহলে 1/2 যোগ করলে কি হয়, হাফ যোগ করলে 1 হয়, তাহলে 5-এর পাওয়ার 1, তাহলে 5-এর পাওয়ার 1 মানে 5, তাহলে এইভাবে হচ্ছে। তাহলে 5 - 5, তাহলে এইটাই 0 হয়ে গেল। তাহলে এবারে শূন্যটা কীভাবে বার করতে হবে বুঝতে পেরেছো তো। তাহলে দেখো আমি আগের বারে মানটা ডাইরেক্ট আমি উদাহরণ মানে নিয়েছিলাম ভেবে চিনতে, যে বুঝে যে হ্যাঁ এখানে 1 বসালে 0 হয়ে যাবে, তাই আমি তো উদাহরণটা তোমাদের বোঝানোর জন্য নিয়েছিলাম। কিন্তু যখন বার করতে বলবে যে এই বহুপদী সংখ্যামালার শূন্য কত, ঠিক আছে, শূন্য কত, তাহলে শূন্য কত মানে বলে দিয়েছি যে শূন্য, তাহলে কতর জন্য শূন্য বলে দিয়েছে, কতর জন্য শূন্য হবে সেটা বার করতে হবে। তো কতর জন্য শূন্য হবে সেটা বার করতে গেলে কী হবে, আমি যেটা বোঝালাম আর কি, যে মনে করো 5 টাকা 8 টাকা আছে, তার থেকে কত বাদ দিলে 8 টাকা হবে, কত বাদ দিলে 0 টাকা হবে, তাহলে 8 টাকার থেকে আবার 8 টাকা বাদ দিয়ে দাও, তাহলে 0 টাকা হবে। তাহলে এইরকম শূন্য, এই যেখানে যে বলছে যে কতর জন্য শূন্য হবে, কত টাকার জন্য শূন্য হবে, এখানে বলছে কত টাকার জন্য 0 টাকা হবে, 8 টাকার সঙ্গে কত বিয়োগ করলে সেটা 0 হবে, ঠিক আছে। এবার হচ্ছে x² - 5, x² থেকে 5 বাদ দিলাম, এবারে এক্সের কোন মানের জন্য এটা 0 হবে, এবার বলছে এক্সের কোন মানের জন্য 0 হবে, আর এখানে বলছে এক্সের কোন মানের জন্য 0 হবে। তাহলে এই শূন্যটা সমীকরণের সমাধান বলে দিয়েছে, এটা সমীকরণ হয়ে গেল। তাহলে এটা 0 বসিয়ে দিলাম, আর এখানে তোমার এটা সমাধান করে নিলাম। তাহলে এই যখন সমাধান করলাম এক্সের মান পেয়ে গেলাম, এখান থেকে এক্সের মান পেয়ে গেলাম। এবার এই শূন্যটাকে এবার উড়িয়ে দিলাম। এবার তখন নিজে যাচাই করে দেখছি যে হ্যাঁ উত্তরটা ঠিক আমার বেরোলো কি না, মিললো কি না, যে √5 দিয়ে মিললো কি না, এই যে √5 দিয়ে মিলে গেল। অর্থাৎ এইভাবে বার করতে হয়। আচ্ছা, যেটা আমাদের এটা আমি বোঝালাম তোমাদের কীভাবে বার করতে হয়। এবারে আমাদের যে পয়েন্টটা ছিল, একটি বহুপদী সংখ্যামালা শূন্য সর্বদা শূন্য নাও হতে পারে, ঠিক আছে। কী বলছে, একটি বহুপদী সংখ্যামালা শূন্য সর্বদা শূন্য নাও হতে পারে। কারণ সর্বদা শূন্য হবে তার কি মানে, দেখো বহুপদী সংখ্যামালার শূন্য শূন্য হবে, ঠিক আছে, মানে শূন্য হবে, অনেকের ক্ষেত্রে হবে, অনেকের ক্ষেত্রে হবে না। ঠিক আছে, আমি যেটা বলতে চাইছি আর কি, যে এখানে যেটা বলেছে যে একটি বহুপদী সংখ্যামালা শূন্য
সর্বদা শূন্য না হতেও পারে। এই যে প্রমাণ, এই যে বহুপদী সংখ্যামালা, এর শূন্য কি শূন্য হয়েছে? না। এই বহুপদীমালার সংখ্যামালার শূন্য কত? 5। এই √5। তাহলে √5-এর জন্য আমি বলেছিলাম যেটার জন্য এই বহুপদী সংখ্যামালাটা শূন্য হবে, এক্সের যে মানের জন্য বহুপদী সংখ্যামালার মান শূন্য হবে, সেটাকে আমরা বলবো ওই বহুপদী সংখ্যামালার শূন্য। তা বলছে একটি বহুপদী সংখ্যামালার শূন্য সর্বদা শূন্য নাও হতে পারে। অবশ্যই এই যে প্রমাণ, শূন্য নাও হতে পারে। শূন্য হয়নি তো এখানে, এখানে কত হয়েছে? বহুপদী সংখ্যামালার শূন্য কত হয়েছে? √5। ঠিক আছে, এখানে একটু গুলিয়ে যেতে পারে, মানে এই যে শূন্য শূন্য বহুপদী সংখ্যামালার শূন্য, ব্যাপারটা গুলিয়ে দেবে, ধীরে ধীরে বুঝবে, আস্তে আস্তে শুনবে, ঠিক বুঝতে পারবে, মনোযোগ দিয়ে বুঝবে। তাহলে কি বলছে আমি আরেকবার বলে দিচ্ছি। তো বলছি কি, একটি বহুপদী সংখ্যামালার শূন্য সর্বদা শূন্য নাও হতে পারে। কারণ এই যে প্রমাণ, সর্বদা শূন্য না হতে পারে, এই যে প্রমাণ, এখানে তো শূন্য, বহুপদী সংখ্যামালার শূন্য কি শূন্য হয়েছে? বহুপদী সংখ্যামালার শূন্য কি শূন্য হয়েছে? না, শূন্য হয়নি। বহুপদী সংখ্যামালার শূন্য কত হয়েছে? √5। বুঝতে পেরেছ? এবার আরও নিচে লাস্ট পয়েন্টটা আমি যখন বোঝাবো তখন আরও পরিষ্কারভাবে বুঝতে পেরে যাবে এটাও। এবার 2 নম্বর পয়েন্টটা কি বলছে বুঝে নাও। বলছে একটি বহুপদী সংখ্যামালার শূন্য শূন্য হতে পারে। এইখানটায় দেখো, এই পয়েন্টের থেকে এটা বুঝে যাবে, এটা আরও ভালোভাবে বুঝে যাবে। তাহলে একটি বহুপদী সংখ্যামালার শূন্য শূন্য হতে পারে, ঠিক আছে? তাহলে দেখো, এই ধরো নিলাম তোমার 5² ঠিক আছে? তো এটা কি? এটা একটা বহুপদী সংখ্যামালা, ঠিক আছে? 5² যেহেতু কি আছে, দুটো ঘাত আছে। আমি আগের দিন বলেছিলাম যে পাওয়ার যখন 2 থাকবে বা দ্বিঘাত থাকবে, ত্রিঘাত থাকবে, তখনই সেটা অবশ্যই বহুপদী সংখ্যামালা হবে, ঠিক আছে? তাহলে এখানে বহুপদী সংখ্যামালা, এটা বহুপদী সংখ্যামালা, ঠিক আছে? তো 5² একটা বহুপদী সংখ্যামালা। তো এবারে কি বলছে যে এই উদাহরণটা, এই পয়েন্টটা দেখো, একটি বহুপদী সংখ্যার শূন্য শূন্য হতে পারে। অবশ্যই বহুপদী সংখ্যার শূন্য শূন্য হতে পারে, কারণ দেখো এখানে যদি এক্সের মান আমি 0 বসাই, এক্সের মান যদি আমি 0 বসাই, তাহলে এইটা কি 0 হবে না? 5x², ঠিক আছে? তো এক্সের মান যদি আমি 0 বসাই, তাহলে কি হবে? 5 × 0² মানে 0, তাহলে কি হবে? 0 অ্যান্সার। শূন্য সাথে জায়গায় যেগুলো শূন্য, তাহলে কি হচ্ছে? এক্সের ভ্যালু কত হচ্ছে? 0। তাহলে এইটা কি ছিল? এটাই তো বহুপদী সংখ্যা, এই বহুপদী সংখ্যা। তাহলে কি বলছে? একটি বহুপদী সংখ্যার শূন্য শূন্য হতে পারে। তাহলে অর্থাৎ এক্স, আমি তাহলে বহুপদী সংখ্যামালা শূন্য জিনিসটা কি? যে ভ্যালুর জন্য, এক্সের যে ভ্যালুর জন্য বা ওয়াইয়ের যে ভ্যালুর জন্য, জেডের যে ভ্যালুর জন্য, এখানে যে চল থাকবে আর কি, এই যদি এক্স চল থাকে, যদি ওয়াই চল থাকে, যদি জেড চল থাকে, তো আমি সেইভাবে বলো। তাহলে এক্সের যে ভ্যালুর জন্য ওই বহুপদী সংখ্যার মান শূন্য হবে, এক্সের যে ভ্যালুর জন্য, ওই বহুপদী সংখ্যার মান শূন্য হবে, তাকে ওই বহুপদী সংখ্যার শূন্য বলে, ঠিক আছে? তাহলে এক্সের 0 ভ্যালুর জন্য ওই বহুপদী সংখ্যার মান শূন্য হচ্ছে। তাহলে কি বলছে? একটি বহুপদী সংখ্যার শূন্য মানে, একটি বহুপদী সংখ্যার শূন্য মানে কি? এই এক্সটাকে বোঝাচ্ছে, এক্সের যে মানের জন্য এটা শূন্য হবে। তাহলে একটি বহুপদী সংখ্যার শূন্য শূন্য হতে পারে, এই যে শূন্য হতে পারে। তাহলে কি হচ্ছে? একটি বহুপদী সংখ্যার শূন্য মানে এই বহুপদী সংখ্যামালার মান, ঠিক আছে? তাহলে কি বলছে? একটি বহুপদী সংখ্যার শূন্য শূন্য হতে পারে। তাহলে ক্লিয়ার হয়ে গেল? দেখো ভালো করে বুঝো, আরেকবার বলছি। তাহলে 5x² হলো, তাহলে নিলাম, তাহলে এক্সের মান 0-র জন্য এটা 0 হলো। তাহলে কি বলছে? যে আমরা কি পড়েছি?
যে এক্সের যে ভ্যালুর জন্য ওই বহুপদী সংখ্যামালার মান শূন্য হবে। এক্সের যে ভ্যালুর জন্য, এটা ভ্যালু, এক্সের যে ভ্যালুর জন্য, এক্স সমান কত বুঝেছি? শূন্য। তাহলে এক্সের ভ্যালুর জন্য বা মানের জন্য, যে মানের জন্য, এক্সের যে মানের জন্য, এটাই তো বহুপদী সংখ্যামালা। ওই বহুপদী সংখ্যামালার মান শূন্য হবে, তাকে বলবো ওই বহুপদী সংখ্যার শূন্য। তাহলে ওই বহুপদী সংখ্যার শূন্য, তাহলে এই বহুপদী সংখ্যার শূন্য শূন্য হতে পারে। তাহলে একটি বহুপদী সংখ্যার শূন্য শূন্য হতে পারে। একটি বহুপদী সংখ্যার শূন্য 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 হতে পারে। ক্লিয়ার? এবার আমরা আসি 3 নম্বর পয়েন্টে। 3 নম্বর পয়েন্টে কি বলছে? রৈখিক বহুপদী সংখ্যামালার মান শূন্য সর্বদা একটি এখানে কি বলছে দেখো, রৈখিক বহুপদী সংখ্যামালার শূন্য সর্বদা একটি, মানে একটাই। দেখো, রৈখিক বহুপদী সংখ্যামালা বলতে কি বোঝো? একঘাত বহুপদী সংখ্যামালা যেটাকে বলা হয়। এই যে 5x + 2, এটা তো একটা বহুপদী সংখ্যামালা নাকি? 5x, যদি শুধু 5x লিখতাম তাহলে এটা একপদী সংখ্যামালা, যেহেতু শুধু এক্স আছে, আর কিছুই নেই এর সঙ্গে। তাহলে যাক, বাদ দাও। তাহলে কি বলছে? 5x + 2, তাহলে এটা কি বহুপদী সংখ্যামালা। তাহলে এই যে বহুপদী সংখ্যামালা, এটা কি রৈখিক বহুপদী সংখ্যামালা, কারণ এর ঘাত 1, এর পাওয়ার 1, আর কিছু নেই। তাহলে এই যে f of x = 5x + 2, তাহলে এটা হচ্ছে রৈখিক সমীকরণ। সমীকরণ না, রৈখিক বহুপদী সংখ্যামালা সমীকরণ। আমি যেটা বলেছি যে যদি 5x + 2 = 1 থাকতো, 5x + 2 = 1, তখন এটা হতে কি সমীকরণ। এটা কি সমীকরণ? রৈখিক সমীকরণ। আর এটা কি রৈখিক বহুপদী সংখ্যামালা। তো বুঝতে পারলে, যেহেতু কারণ এর পাওয়ার 1, এর যদি পাওয়ার 2 থাকতো, 3 থাকতো, তাহলে এটাকে আমরা রৈখিক বলতাম না। 1 আছে তাই রৈখিক। ঠিক আছে? তোমরা বড় হলে 11 ক্লাসে যদি ম্যাথ নাও তাহলে পড়বে যে সরলরেখার সমীকরণ y = mx + c, এটা হলো সরলরেখার সমীকরণ। তাহলে সরলরেখার সমীকরণ কি? রৈখিক সমীকরণ। তাহলে কি আমি বলেছিলাম যে কনস্ট্যান্টসকে আমরা a b c দিয়ে লিখি। তো এই যে c, এই ধরো, দেখো সেম টু সেম, দেখো সিটাকে, এই 2টাকে ধরো মনে করো c, তাহলে 5টাকে মনে করো m, a b c d e f g, যা খুশি আমরা এই কনস্ট্যান্টগুলোকে লিখতে পারি। ঠিক আছে? আর x y z, ঠিক আছে, এদেরকে আমরা ওই ভ্যারিয়েবল দিয়ে লিখি। তো তাহলে mx, তাহলে এটা ধরো m হয়ে গেল, আর এক্সটা x হয়ে গেল প্লাস c, তাহলে এটা y = mx + c, এটা কিসের সমীকরণ? সরলরেখার সমীকরণ। আর সেই ক্ষেত্রে আমরা এটাকে কি বলতে পারি? রৈখিক সমীকরণ। সরলরেখা আর রৈখিক একই জিনিস তো, লম্বা একটা সরলরেখা কি লাইন, তাহলে রৈখিক, এটা কি রৈখিক সমীকরণ। তাহলে রৈখিক সমীকরণের সংখ্যামালার শূন্য সর্বদা একটি। কেননা দেখো, যখন 5x, তাহলে আমি শূন্য কীভাবে বার করবো? 5x + 2 = 0, তাহলে x এর মান কত পাবো? তা আমি যেভাবে ওই আগের ক্ষেত্রে বুঝিয়েছিলাম যে কীভাবে শূন্যটা বার করতে হয়, তাহলে 5x + 2 = 0, তাহলে x = কত হবে? -2, 5x = কী হবে? -2/5। দেখো এবার দেখো, এবার 5x + 2 এর যা এইখানে x এর মান তুমি কত বসাবে? x এর মান বসাবে -2/5, তাহলে এখানে বসাও -2/5 × 5, x এর জায়গায় -2/5 বসালে, আর এই 5-এর জায়গায় 5 বসালে +2, তাহলে 5 5 কেটে গেল, -2 + 2 = কত হলো? 0। তাহলে কি বলছে? x এর যে ভ্যালুর জন্য, তাহলে সংখ্যামালার কোনো বহুপদী সংখ্যামালার শূন্য বলতে কী বোঝায়? x এর যে ভ্যালুর জন্য কোনো বহুপদী সংখ্যার মান শূন্য হবে, কোনো বহুপদী সংখ্যার মালার মান, x এর যে মানের জন্য কোনো বহুপদী সংখ্যামালার মান শূন্য হবে, তাকে আমরা ওই বহুপদী সংখ্যামালার শূন্য বলবো। তাহলে দেখো, তাহলে এখান থেকে আমরা x এর মান বের করে নিয়েছি। তাহলে x এর এই মানের জন্য এই বহুপদী সংখ্যামালার মান
শূন্য হচ্ছে, এই বহুপদী সংখ্যামালার মান শূন্য হচ্ছে। তাহলে এইখানে বহুপদী এই বহুপদী সংখ্যামালার শূন্য কত? এই বহুপদী সংখ্যামালার শূন্য হচ্ছে এই -2/5। এবার এখানে দেখো আর একটা কিন্তু মানে এক্সট্রা মানে একটার বেশি হবে না, এই একটাই হবে, ঠিক আছে, দুটো হবে না, একটাই হবে। দেখো এবারে দেখো যেহেতু এক্সের পাওয়ার কোন এক তাই জন্য এখানে একটাই হবে। রৈখিক সমীকরণ, এর একের বেশি হবে না, এই শূন্য, যে রৈখিক বহুপদী সংখ্যামালার শূন্য সর্বদা একটাই, দুটো হবে না, একের বেশি হবেই না কোনো দিন, ঠিক আছে। দেখো একটা উদাহরণ দেখো, আমি যে তোমাদের আগে যে উদাহরণটা নিয়েছিলাম যে x² - 5, যেটা প্রথমে একটা উদাহরণ দিয়ে বুঝলাম, তো এই উদাহরণটা দিয়ে আমি আরেকবার একটা এর ক্ষেত্রে বোঝাই। দেখো x² - 5 = 0। দেখো তাহলে এই বহুপদী সংখ্যামালার শূন্য আমরা কত জানি না, তাহলে এই শূন্য ধরে নিলাম, দিয়ে এক্সের মান বার করব, ঠিক আছে, শূন্য করে নিলাম, নিয়ে এক্সের মান বার করছি। তাহলে এক্সের মান কত হচ্ছে ±√5। দেখো স্কোয়ার মানে হচ্ছে, আমরা যদি স্কোয়ার মানে হচ্ছে কি, দেখো এখানে প্লাস মাইনাস কেন লিখলাম তোমরা হয়তো, আমরা জানি যে আমরা এখন শিখছি কি যে x² - 5 = 0। তাহলে x² = এই -5টা এ হয়ে গেল +5, তাহলে x √5। এটা না, এটা আমরা শিখছি, ভুল শিখছি। দেখো কেন ভুল শিখছি, দেখো আমি পরের পেজে গিয়ে বোঝাই। দেখো তাহলে কি ছিল, x² - 5 = 0। তো আমরা এখন শিখছি কি x = 5, কারণ এইটা 5টা এই সাইডে যাচ্ছে, সরি √5, আর এটা ওইভাবে হচ্ছে, তাহলে এখানে কিন্তু এটা আমরা আদৌ শিখছি, ভুল শিখছি। আসলে দেখো আমরা আমরা সূত্র আছে যে a² - b² এর সূত্র কি, a + b × a - b। তাহলে x² - 5 এটাকে যদি আমি সূত্র দিয়ে লিখি, তাহলে x + 5 আর x - 5, তাহলে কি হচ্ছে x + 5 × x - 5 = 0। এবার দুটো সংখ্যার, এটাও একটা সংখ্যা, এটা একটা সংখ্যা, তাহলে দুটো সংখ্যার গুণফল যদি 0 হয়, তাহলে যে কোনো একটাকে 0 হতে হবে, হয় x + 5 = 0 হবে, না হয় x - 5 = 0 হবে। তাহলে দেখো x -5 আর x +5, তাহলে x এর কটা মান বার হলো, দুটো মান বার হলো, ঠিক আছে। আরে সরি আবার ভুল করে দিলাম, এটা √5 হবে, ঠিক আছে, √5 হবে, √5, ঠিক আছে। এটাকে আমরা দেখো x² - 5, এটাকে আমরা কীভাবে লিখব, যে x² - √5 তার হোল স্কোয়ার। তাহলে এটা কি সূত্র পড়লে তো, a² - b² সূত্র পড়লো তো, সেটাই আমি একটু ভুলে গেছি বলতে গিয়ে, সরি, আবার বুঝে নাও। তাহলে x² - 5, তাহলে এটাকে আমরা এইভাবে লিখতে পারি, এই যে এটা আমি দেখালাম x² - √5 তার হোল স্কোয়ার, ঠিক আছে। তাহলে এটাকে আমরা এইভাবে ভেঙে লিখলাম a + b × a - b। দেন এটা আমি যে এটা ছিল এটাতে লিখলাম। তাহলে দুটো সংখ্যার গুণফল কখন 0 হবে, যখন হয় এটা 0 না হয় এটা 0, ঠিক আছে। এটা একটা কারণ গেল, ঠিক আছে। আরেকটা কি, দেখো আমরা কি জানি যে মাইনাস ইন্টু মাইনাস, যদি দুটো মাইনাসের গুণ করি তাহলে প্লাস পাবো, ঠিক আছে। আর দুটো প্লাসের যদি গুণ করি, ঠিক আছে, তাহলে কি পাবো, প্লাস পাবো, ঠিক আছে। তাহলে দেখো আমি যদি -√5 ইন্টু -√5 তাহলে গুণ করি, তাহলে কি হচ্ছে, মাইনাস মাইনাসে +√5, ঠিক আছে। আবার যদি +√5 ইন্টু +√5 করি, তাহলে কি হচ্ছে, প্লাসে প্লাসে প্লাস আর √5, প্লাস ইন্টু প্লাস গুণ করলে, প্লাস ইন্টু প্লাস করলে প্লাসই হয়, মানে প্লাসের সঙ্গে প্লাস গুণ করলে। তাহলে দেখো এটা যেটা আমরা লিখছিলাম এটা কি সঠিক, যে x² - 5 = এটা যদি 0 হয়, তাহলে আমরা লিখছিলাম যে x² = 5, দেন x √5, এটা কি হলো, এটা তাহলে ঠিক হলো না, তাহলে এখানে প্লাস মাইনাস দিতে হবে, কারণ দেখো
এখানে স্কোয়ার আছে যেহেতু প্লাস মাইনাস দিতে হবে, কারণ আমি যে বোঝালাম যে স্কোয়ার যখনই থাকবে, স্কোয়ার থাকলে তাহলে কি হচ্ছে, দুটো মাইনাসের গুণফলও প্লাস হয়, দুটো প্লাসের গুণফলও প্লাস হয়, তার জন্য আমরা প্লাস মাইনাস দিলাম। ঠিক আছে, তাহলে আর আসল প্রমাণ এটা দেখতে পেলে যে এক্সের দুটো ভ্যালু বাড়াচ্ছে। ঠিক আছে, এগুলো সব √5 হবে, তাহলে একটা +√5 আর একটা -√5। তার জন্য এটা যেটা আমরা শিখছি এটা ভুল শিখছি, এটাই সঠিক। ঠিক আছে, স্কোয়ার থাকলে যদি ওই পাশে আমরা নিয়ে যাই তাহলে অবশ্যই সেটা এইভাবে লিখতে হবে, প্লাস মাইনাস দিতে হবে। আর যদি বুঝতে অসুবিধা হয় তাহলে তুমি এই সূত্রে ভেঙে নিয়ে করতে পারো। আচ্ছা, 4 নম্বর পয়েন্ট দেখো। 4 নম্বর পয়েন্টে কী বলছে, একটি বহুপদী সংখ্যামালার একটি একাধিক শূন্য, এভাবে লিখি এটা, তাহলে আরও ভালো হবে। একটি বহুপদী সংখ্যামালার শূন্য একের বেশি থাকতে পারে, একের বেশি, একটি বহুপদী সংখ্যামালার শূন্য একের বেশি বা একাধিক থাকতে পারে, কেন পারে দেখো, একটা বহুপদী সংখ্যামালার শূন্য একের বেশি থাকতে পারে, যেটা রৈখিকের জন্য একটা থাকবে, আর রৈখিক বাদে আর সবারই একের বেশি থাকবে। দেখো যদি আমি এটা লিখি, f(x) = x² + 2x - 3। ঠিক আছে, তাহলে আমি যদি এর শূন্য বার করতে চাই তাহলে আমরা কি লিখব, x², যে এক্সের যে মানের জন্য এই ভ্যালুটা শূন্য হবে, এক্সের যে মানের জন্য এটা শূন্য হবে। দেখো এক্সের যে মানের জন্য এইটা শূন্য হবে সেটাকে আমরা বলবো ওই বহুপদী সংখ্যামালা শূন্য। তাহলে এক্সের যে মানের জন্য শূন্য, তাহলে এটা লিখে দিই, x² + 2x - 3 = 0। যে মানের জন্য শূন্য হবে, তাহলে এই যে মানের জন্য শূন্য হবে, তাহলে শূন্য হবে মানে এই শূন্য লিখে দিলাম। ঠিক আছে, এটাই সমীকরণ তৈরি হয়ে গেল। এবার এখান থেকে এক্সের মান পাবো, যেটা আমি আগেও বুঝিয়েছি, আবারও বললাম। তাহলে কি হচ্ছে, এক্সিস, তাহলে এটাকে আমরা দ্বিঘাত সমীকরণ করে লিখবো, যেটা তোমাদের নেই, তোমাদের হচ্ছে 10-এ থাকে আর 9-এ আছে মনে হয় অল্প একটু। তো কোয়াড্রিক ইকুয়েশন, দ্বিঘাত সমীকরণ। ঠিক আছে, তো এটা এভাবে করতে পারো। তো x² + 3 - 1 × x - 3 = 0, then x² + 3x - x - 3 = 0, then x common, x + 3 - 1 common, x + 3 = 0, then x + 3 আর x - 1, এখান থেকে কমন নিলাম, x + 3 কমন নিলাম এই দুটো থেকে, আর x - 1 থেকে গেল, তো 0। তো আবারও সেই দুটো সংখ্যার গুণফল যদি 0 হয় তাহলে x + 3 হয়, x + 3 = 0, না হয় x - 1 = 0। এই দুটোর মধ্যে যে কোনো একটা 0। দেখো আমি যদি বলি দুটো সংখ্যার গুণফল 0, তাহলে হয় এই সংখ্যাটাকে 0 হতে হবে, না হয় এই সংখ্যাটাকে 0 হতে হবে, যে কোনো একটাকে 0 হতেই হবে, কারণ শূন্যর সঙ্গে কোনো কিছু গুণ করলে তবেই তো শূন্য আসে, তাছাড়া কি আসবে না। তাহলে এটাই। আর হ্যাঁ, এটা যে দ্বিঘাত সমীকরণ আমি বললাম, তাহলে এটা কী হচ্ছে দেখো, x², তো এটাকে আমরা লিখতে কীভাবে করলাম, এই এক্সের আগে কিছু নেই, তো এক মনে করে 1 আছে, তাহলে 3 × 1 = 3, তো ফ্যাক্টরাইজ করলাম। ঠিক আছে, তো এমনভাবে ফ্যাক্টরাইজ করতে হবে যাতে এইটার সঙ্গে এটা, যেহেতু আগে মাইনাস চিহ্ন আছে, তো এটার সঙ্গে এটা যেন মাইনাস করলে, এটার সঙ্গে যেহেতু এটার আগে মাইনাস চিহ্ন আছে, দেখো
এই 3 1 কে 3, এই যে এর আগে 1 আছে মনে করো এক্সের আগে, তাহলে কী আছে 3 1 কে 3, তাহলে কত আসছে 3-এর আগে মাইনাস আছে তাহলে -3। তাহলে এমন কিছু আমাকে নিতে হবে, মানে এইখানে এমন একটা রাখতে হবে যাতে আমার এইটাকে এক্সটাকে আমি এমনভাবে ভাঙতে পারি যাতে আমার এই ফর্মটা আসবে, ঠিক আছে। তো কী হচ্ছে দেখো, আমি এই 3-এর উৎপাদকে ভাঙতে হবে, তো 3 ভাঙলাম, তো 3 1 কে 3। এবার দেখো এখানে যেহেতু মাইনাস চিহ্ন আছে, তাহলে আমি 3-এর থেকে যদি 1 বাদ দিই তাহলে 2 আসছে না। তো এটা যখন তোমরা উঁচু ক্লাসে উঠবে, বা আমি পরে আবার এটার উপরে ক্লাস করাবো, তখন ভালোভাবে বুঝিয়ে দেবো বা বুঝে নেবে, তখন এটার উপরে এখন বেশি বলছি না, যখন উঁচু ক্লাসে উঠবে বুঝে যাবে, ঠিক আছে। তো দেখো তাহলে এক্সের আমরা এখানে কিন্তু দুটো মান পেয়েছি, এক্স মাইনাস ইকুয়ালস টু 1। তুমি এটা দিয়েও বুঝতে পারো যে এক্স স্কোয়ার -4 ইজ ইকুয়ালস টু 0, তাহলে এক্স প্লাস 2 আর এক্স মাইনাস 2 ইজ ইকুয়ালস টু 0, ঠিক আছে। দেন এক্স হয় এক্স প্লাস 2 ইজ ইকুয়ালস টু 0, না হয় এক্স মাইনাস 2 ইজ ইকুয়ালস টু 0। তাহলে কী হবে এক্স ইজ ইকুয়ালস টু -2 আর নয় এক্স ইজ ইকুয়ালস টু 2। তাহলে এক্সের কটা মান পেলাম? দুটো। এক্সের কটা মান পেলাম? দুটো। এখানে পাওয়ার কটা আছে? দুটো। তাহলে রৈখিক সমীকরণ বাদ দিয়ে এক্সের যখন পাওয়ারটা যত থাকবে তার উপর নির্ভর করে কী হবে না এক্সের এই যে মান বেশি হতে পারে। তাহলে কী বলছে একটি বহুপদী সংখ্যামালা, এটা একটা বহুপদী সংখ্যামালা। তো বহুপদী সংখ্যামালার শূন্য কী কী? এটাও শূন্য, এটাও শূন্য, ঠিক আছে। এক্সের মান তুমি দেখবে, বসিয়ে দেখবে, তুমি বাড়িতে বসিয়ে দেখবে একা একা, যে এক্সের মান যদি আমি -3 বসাই তাহলেও এটা শূন্য আসবে, আর এক্সের মান যদি শুধু 1 বসাই তাহলেও এটা শূন্য আসবে, ঠিক আছে। তো তাহলে কী বলছে একের বেশি শূন্য থাকে, যেটা হচ্ছে বহুপদী সংখ্যামালা। তাহলে এক্সের যে মানের জন্য বহুপদী সংখ্যামালার মান শূন্য হয় তাকে ওই বহুপদী সংখ্যামালার শূন্য বলে। তাহলে এক্সের কটা মান আসছে? দুটো মান। তাহলে বহুপদী সংখ্যামালার শূন্য কটা? দুটো। তাহলে একের বেশি আসছে, তো বাস এটাই ছিল। আমি ভাবছিলাম তোমাদের যে ভাগশেষ উপপাদ্যটা যেটা আছে, রিমাইন্ডার থিওরাম, এই বহুপদী সংখ্যামালার উপরে, সেটা এই ক্লাসে বলতে, কিন্তু অনেকটা ক্লাসটা লম্বা হয়ে গেছে, এই ক্লাসে বললাম না, নেক্সট ক্লাসে বলবো, ঠিক আছে। এগুলো বাড়িতে ভালোভাবে প্র্যাকটিস করো। ওকে, থ্যাংক ইউ।